দেবদার সাথেও কাজ করা হয়েছে, জিদ্দার সাথেও কাজ করা হয়েছে। কাজের মধ্যে যদি পার্থক্য জিজ্ঞাসা করি, দুজনেই খুব ছবির জন্য 20 তলা বাড়ি থেকে ঝাঁপাতেও পারে। যখন ফাইটার করছি তখন আমি দেখেছি 21 দিন জিৎ কিন্তু নুন খায়, শুধু সেদ্ধ খেত, সেদ্ধ চিকেন, সেদ্ধ তরকারি, নুন ছাড়া। আবার 32 তলা ব্যাংককে দাঁড়িয়ে রংবাজে দেব হেলিকপ্টারে এক হাতে ধরে দাঁড়িয়ে আছে, আমার সামনে বলছে আমার টাকা দিয়ে কেটো, কিন্তু এখানে তুমি কিন্তু হেলিকপ্টার শটটা দেখো। এন্ড দ্যাট ইজ দ্য সিনসিয়ারিটি অফ দেব, দ্যাট ইজ দ্য সিনসিয়ারিটি অফ জিৎ। ইনস্টাগ্রামে কার কতটা ফলোয়ার্স তার উপর ডিপেন্ড করে কাজ দেওয়ার একটা ব্যাপার চলে এসেছে। আমি কাজ কিছু জীবনে করতে পারলাম না, বুম্বাদা দায়ী। আমি কিছু করতে পারলাম না, রজতাবু দায়ী। আমি কিছু করতে পারলাম না, ইনস্টাগ্রাম ফলোয়ার দায়ী। এই সবকটাই কিন্তু লুজারদের কথা। আমার ক্যারিয়ার ভেঙে তো বুম্বাদাকে পেয়েছি, বুম্বাদাকে পেয়েছি, তাপস পালকে পেয়েছি, মিঠুদাকে পেয়েছি, দীপক দা মানে চিরঞ্জিত চক্রবর্তীকে পেয়েছি। প্রথম মেকআপ ভ্যান তো আমরা বুম্বাদারই মেকআপ ভ্যান দেখি, বুম্বাদা পার্সেল কিনেছি, আমার আজও মনে আছে। বুম্বাদাকে জিজ্ঞেস করবেন, এই শর্ট দিয়ে এলে আবার একজন টাওয়াল নিয়ে মুছে দিল, ঘেমে গেছে, কোনো এসি ফ্লোর নেই তো। আরিয়া জীবনে আসার পর কতটা কি পরিবর্তন হয়েছে? আমার ক্ষেত্রে সবটাই হয়ে যায়। ইয়োর লাইফ ডাজন্ট স্টে ইয়োর ওন, মানে নিজের জীবন বলে আর কিছু থাকে না। বাচ্চা নেওয়াটাও আমি যারাই নিতে প্ল্যান করছে এটা মাথায় রেখেই নেবেন, ইউ শুড বি রেসপন্সিবল ইনাফ টু বিকাম প্যারেন্টস, বিকজ এটা কিন্তু ইটস আ ভেরি রেসপন্সিবল জব। আজ আমি চলে এসেছি ভরতদা এবং জয়শ্রীদির বাড়িতে এবং তাদের সাথে আজকে বেশ কিছুটা সময় সিটি সিনেমা কাটাবে। তাদের অভিনয় দক্ষতা নিয়ে আমার আলাদা করে কিছু বলার দরকারই হয় না। তাদের অভিনয়ের জার্নি, তাদের পরিবার, তাদের সংসার জীবন এবং আরিয়া সবটা নিয়ে আজকে আমাদের পুরো বিষয়টা থাকবে। তো ওয়েলকাম টু সিটি সিনেমা। তোমাদের দুজনকেই কেমন আছো দাদা এবং দিদি? নমস্কার, খুব ভালো আছি। এবং তোমাদের বলি যে সিটি সিনেমার অনেক ইন্টারভিউ আমি দেখি, খুব ভালো লাগে। আর দর্শকদের বলবো যে যারা যারা ফলো করতে চাও এবং যারা যারা এই ইন্টারভিউ আরও বেশি করে দেখতে চাও, তোমরা সিটি সিনেমা সাবস্ক্রাইব করো, লাইক করো, খুব ইম্পর্টেন্ট। কারণ ওরাও ওই ভালোবাসাটা পেলে ওরাও আরও ভালো ভালো কাজ করতে পারবে। আর আমরা খুব ভালো আছি, আশা করি আপনারা সকলে ভালো আছেন। দিদি তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। আর তোমরা আজকে আমাদের বাড়িতে এসেছো তার জন্য আরো খুব ভালো লাগছে। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আজকে তো শুটিং থেকে ফেরা হয়েছে তোমার, আমাকে যতদূর তুমি বলেছিলে। দিদির আজকে শুটিং বন্ধ? আজকে আমার ছিল না। আচ্ছা, মানে এটা কি মানে ডেইলি তোমার থাকে দিদির কাছে যাব প্রথমে, নাকি ছুটি থাকে সপ্তাহে? না, ডেইলি থাকে না। অ্যাকচুয়ালি আমি এখন যেখানে কাজ করছি ব্লুজে, গীতা এলএলবি, ওদের কি হয়, ওদের আগে থেকে কোনো শিডিউল থাকে না। মানে দাদা সিন বলেন, তারপরে আমরা কল টাইম পাই, আমরা জানতে পারি যে শুটিং থাকবে কি থাকবে না। সেরকম আজকে সিন এলো, আমাকে বললো আজকে তোমাকে লাগছে না, তো এইরকমই। আজকে দিনটা তাহলে ছুটি পাওয়া গেছে, একটু টাইমটা ভালোভাবে কাটানো গেছে বাড়িতে আর কি বলা চলে। দাদার তো আজকে শুটিং ছিল, মানে 8টা নাগাদ ফিরেছো বললে তুমি যত? আমি 7:30 নাগাদ। আচ্ছা আচ্ছা, তোমার মনে হয় ডেইলি থাকে মোটামুটি? ডেইলি না, ডেইলি কারোরই থাকে না, বিকজ আমরা তো বেসিক্যালি ক্যারেক্টার রোলস করি। ডেইলি থাকে যারা লিড করে, মানে যেরকম আমার আজকে পরশুরাম ছিল, পরশুরামে যেরকম ইন্দ্র লিড করে, তৃণা লিড করে, ওদের প্রায় রোজই থাকে। আমাদের ওই 20-22 দিনের মতো থাকে, মানে কিছুটা গ্যাপ পাওয়া যায়। আমি গীতাও করি, গীতা এলএলবিতেও আমার ক্যারেক্টারের নাম ধীমান সেন। আচ্ছা, এখানে যেরকম জিৎ মুখার্জি। আবার ব্লুজেরও স্নেহাশিসদার হিন্দি একটা চলে, যেটা অ্যাডভোকেট অঞ্জলি অবস্থি, সেখানে চন্দ্রবান ঠাকুর বলে একটা রোল আছে যেটা আমি করি। ফলে সবটা মিলে মিশে আর কি 20-22 দিন। আই থিঙ্ক এতগুলো চরিত্র একসাথে মেনটেন করতে কখনো সমস্যা হয়নি? সমস্যা হয়নি, কারণ না আমরা যে কোনো কাজ করতে গিয়ে ও সেটা বলবে যে আমরা দাদার একটা ভয়েস নোট পাই। আচ্ছা, স্নেহাশিসদা একটা ভয়েস দেন, সো ওটা যে কোনো অ্যাক্টরের জন্য ইটস আ ব্লেসিং ইন ডিসগাইজ, বিকজ ওইটা শুনে তুমি এক্স্যাক্টলি জানো যে তুমি কোন স্কেলে কথা বলছো বা তোমার মুড অফ দি ক্যারেক্টার কি। সিন তো পড়বেই, তার সাথে যখন তুমি অডিও পাও সেটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ, মানে অ্যাটলিস্ট আমার খুব হেল্প করে। আচ্ছা, দিদির কাছে যদি যাই চরিত্রের ক্ষেত্রে, যখন একসাথে দুটো চরিত্র যদি করো তো কখনো সমস্যা হয় না করতে? বা না, এখন তো আমি একসাথে দুটো চরিত্র করছি না, একটাই করছি, কিন্তু যখন করতামও অসুবিধা হতো না। আর এখন যেহেতু গীতা এলএলবি স্নেহাশিসদার হাউসে করছি, ও যেটা বললো আমি ওই সেম কথাই বলবো। দাদা এমনভাবে ভয়েসটা দেন না, কোনখানে একটু জোরে কথা বলতে হবে, কোনখানে পজ নিতে হবে, কোনখানে দাড়ি কমা, দাদা সবটা ভয়েসে বলে দেন। কেউ যদি ওইটা ফলো করতে পারে মানে তাহলে তার কোনো কথাই নেই।
একদম তাই। আমি দাদার সাথে অফ ক্যামেরাও যেটা নিয়ে আলোচনা করছিলাম যে প্রথমের দিকে সিনেমা করা, তুমি যেটা বললে যে না তুমি দুটোকেই মানে ম্যানেজ করে দুটোই করেছো, ওরকম ভাবে আমার কোনোটাকে। যখন ক্যারিয়ারে বিগিনিং তখন যেটা হয় তখন দূরদর্শন ছাড়া কিছু ছিল না। আচ্ছা আচ্ছা। এবং যার হাত ধরে আমি ইন্ডাস্ট্রিতে আসি, পিনাকি চৌধুরী, তো ওনার টেলিভিশনের কমিশন ওয়ার্ক হতো, মানে দিল্লি থেকে আমরা অনেকগুলো হিন্দি কাজ করেছিলাম। আচ্ছা। তারপরে আস্তে আস্তে উনি বাংলা কমিশন পেলেন, তখন ওটা হলো। তারপরে জি এলো, জি মেন চ্যানেলে 2 ঘন্টা করে এলো, ও শুধু 2 ঘন্টা। আচ্ছা। তারপরের ফেজটা এলো জি আলফার ফেজটা তারপরে। ফলে তারপরে আস্তে 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 জি আসার পরে কাজ বাড়লো। সো তার আগে তো শুধু সেই অর্থে দূরদর্শন ছিল এবং ছবি ছিল। মানে তখন আমি অঞ্জন চৌধুরীকে পেয়েছি, তখন আমি স্বপন সাহাকে পেয়েছি, তখন আমি প্রভাত রায় পেয়েছি, তখন আমি হরদা পেয়েছি, তখন আমি এই বনির সুখেন্দাকে পেয়েছি, আচ্ছা। অনেক মানুষকে পেয়েছি, অনেক মানুষের সাথে কাজ হয়েছে। আবার অনেক মানুষকে পাওয়ার পরে ওদের সাথে কাজ করা হয়নি। মানে যেমন তপন সিংহকে আমি পেয়েছিলাম, ওনার একটা ছবিতে কাজ করার কথা ছিল কিন্তু হলো না। তনুবাবুকে দেখেছি কিন্তু ওই আর তরুণ মজুমদারের সাথে কাজ করা হলো না। এইগুলো আমার মনে হয় জীবনে কিছু কিছু মিস করেছি। আর যারা তো ছিলেনই না আমার আসার আগে, যেমন মানিকবাবু ছিলেন, তা আমার ততদিনে ইন্ডাস্ট্রিই আসা হয়নি। ফলে সেইটা আমার সেই অর্থে দুঃখ হয় না। অবশ্য কিছুটা সেই দুঃখ পূর্ণ হয়েছে কারণ আমি বাবুদাকে পেয়েছি, সন্দীপ রায়কে পেয়েছি। সন্দীপ রায়ের সাথে প্রায় আমার 4-5খানা ছবি হয়ে গেছে। তো সেটা আছে। কৌশিকদার সাথে হয়েছে, সৃজিত মুখার্জির সাথে কাজ হয়েছে, করেছি, অনেকের সাথেই কাজ করেছি, আবার অনেককে মিস করে গেছি। একদম, কিছুটা পাওয়া আবার কিছুটা না পাওয়া, দুটো নিয়ে আমাদের জীবন। এবং তুমি দেবদা জিতদা দুজনের সাথেই তো কাজ করেছো। হ্যাঁ, জিতের একদম শুরু থেকে, যখন ছবিই হয়নি 96, তাই জিতের সাথে। ও জিত আরো বেটার বলতে পারবে। যে কাজটার কথা বলছি সেটাও আবার হিন্দি সিরিয়ালই ছিল, কলকাতায় বিষ্ণুপাল চৌধুরী ডিরেক্টর ছিল। আচ্ছা। আমি হিরো ছিলাম এবং আমার শালা ছিল জিত। আচ্ছা। ওই সুদীপ্তা চক্রবর্তীর প্রথম কাজ। আর দেবের সাথে তো আই লাভ ইউ, টেকনিক্যালি ওর প্রথম ছবিটাই বলা হয়। দেবদার সাথে তোমাদের প্রথম, মানে যেটা দেবদের ওটাই তো মানে প্রথম মানে ধরা। আমরা যখন বিয়ে করেছি বা আমার যে বিয়ের যে সার্টিফিকেট, তার মধ্যে দেবের সই আছে, শ্রীকান্তের সই আছে, আর রানের সই আছে। তাই? এই 3 জনের সই আছে। ও সো ওরা 3 জন উইটনেস। বাহ। সো দেব অ্যান্ড জিৎ হ্যাভ বিন ভেরি ক্লোজ। তারপরে পরের প্রজন্মে যারা আছে, বিট্টু, অঙ্কুশ, তারাও ক্লোজ। বিট্টুর সাথে আমি একটু বেশি আমি ভালোবাসি। আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টার্স বিট্টু আমাদের ইন্ডাস্ট্রি। এটা আমি যদি বলি তোমাকে দেবদার সাথেও কাজ করা হয়েছে, জিদ্দার সাথেও কাজ করা হয়েছে, দুজনের সাথে তুমি যেহেতু কাজ করেছো, তাই ওদের দুজনের কাজের মধ্যে যদি পার্থক্য জিজ্ঞাসা করি। পার্থক্য নেই, দুজনেই খুব ছবির জন্যে 20তলা বাড়ি থেকে ঝাঁপাতেও পারে। আচ্ছা। দুজনের সেই কনভিকশন আছে। আমি যখন ফাইটার করছি তখন আমি দেখেছি 21 দিন জিৎ কিন্তু নুন খায়নি। তাই? কারণ ওই ফার্স্ট বেয়ার বডি সেই অর্থে ওই ফাইট ছিল জিতের। 21 দিন আমি চোখে দেখেছি রামোজি ফিল্ম সিটিতে, শুধু সেদ্ধ খেতে, সেদ্ধ চিকেন, নুন ছাড়া। তার কারণ নুন বডিতে ওয়াটার রিটেন করে, তো সেটা আমি চোখে দেখেছি। আবার 32তলা ব্যাংককে দাঁড়িয়ে রংবাজে দেব হেলিকপ্টারে এক হাতে ধরে দাঁড়িয়ে আছে, লাইফলেস। ওখান থেকে বেল্ট ছেড়ে, মানে ওখান থেকে যদি ছাড়া পায় ও সোজা, মানে কোনো সে দেবের এটাও দেখেছি। মানে সবাই যে বলে ওরকম থাকে না, দড়ি দিয়ে বাঁধা থাকে, সেরকম নয়। না, কিছু কিছু ফাইট থাকে সেটা অনেকটাই দড়ি দিয়ে হয়। এইটা হয়নি, এটা রংবাজের সময় ওই ওরা স্পিড বোটে যাচ্ছে, ও আর কোয়েলের পা কেটে গেল পুরো। ওইটা দিয়ে ওই নোনতা জলে ও টানা, ওই সারাদিন শুটিং করেছে। শুটিং এর শেষে ডে লাইট তো সবটাই দিনের আলো। কোথায় ওই পাটায়া থেকে আমরা প্রায় 40 কিলোমিটার ভেতরে 40 মিনিট 1 ঘন্টা লাগতো ওই আইল্যান্ডে পৌঁছতে। আচ্ছা। তো সেখানে কোথায় ডাক্তার, কোথায় কি, সেই নিয়ে কোয়েল সারাদিন কাজ করেছে। রক্ত বেরোচ্ছে, আবার ওই অরিকুলন দিচ্ছে, আবার ওই নোনতা জল। তো
তারপরে যখন আমরা চ্যাম্পিয়ন না চ্যালেঞ্জ 2 করতে গেলাম, হ্যাঁ দেবদার সাথে ওটা, দেব, আমি, কোয়েল, তারপরে তোমার কি বলে টোটা, আমরা সবাই, রজতাবো, আমরা সবাই ওই ট্রাকের ওখান থেকে আমি ম্যাট্রেসটা নামালাম, যেই খেতে বসেছি, কিছু জায়গা নেই তো, কোনো ভ্যান নেই, খেতে বসেছি, তখন ওই ফাইন বালি হয় দুবাই শ্যুট করলে, খুব ফাইন বালি হয়, ওই খাবারের মধ্যে বালিটা মিশে যাচ্ছে, যখন যাচ্ছে তুমি যখন চেবাচ্ছ পাগলুটু, হ্যাঁ চ্যালেঞ্জ 2 না সরি পাগলুটু, এক্স্যাক্টলি তাই। তো সেই বালির উপরে বসে আমরা খেয়েছি। তো বালি তো খাবারের সাথেও মিশে যাচ্ছে। এইটা আমি বলি, এই যে এই প্রজন্মের যারা টেলিভিশন করে, হ্যাঁ যে কমফোর্টে কাজ করে, হ্যাঁ এরা কিন্তু দেবজিৎ কোনোদিন সেই অর্থে ওদের যখন পিক টাইম তখন ওরা কিন্তু ভোগ করতে পারেনি ওটা, এবং কোনোদিন ছবি ছাড়া, আমি দেবকে একটা প্রডিউসারকে বলতে বলেছি, আমার সামনে বলছে এই হেলিকপ্টারে যা আছে তুমি আমাকে টাকা দিও না, আমার টাকা দিয়ে কেটো, কিন্তু এখানে তুমি কিন্তু হেলিকপ্টার শটটা দেখো, এটা দেবদা বলেছিল, মানে অন্য একটা ছবিতে, সেই প্রডিউসার হয়তো এফোর্ড করতে পারছে না, ও বলছে আমার টাকা দিয়ে কেটে নিই। দ্যাট ইজ দ্য সিনসিয়ারিটি অফ দেব, দ্যাট ইজ দ্য সিনসিয়ারিটি অফ জিৎ বা বুম্বাদা। একদম আমার ক্যারিয়ার বিগনিং তো বুম্বাদাকেই পেয়েছি, বুম্বাদাকে পেয়েছি, তাপস পালকে পেয়েছি, মিঠুদাকে পেয়েছি, আমাদের দীপক দা মানে চিরঞ্জিত চক্রবর্তীকে পেয়েছি। যারা ওই লেভেলে যায় তাদের মধ্যে ওই লেভেল অফ সিরিয়াস, ওই গরম। প্রথম মেকআপ ভ্যান তো আমরা বুম্বাদারই মেকআপ ভ্যান দেখি, বুম্বাদার পার্সেল কিনেছিলাম মুক্তা আর্টস থেকে, আমার আজও মনে আছে, বুম্বাদাকে জিজ্ঞেস করবে, মুক্তা আর্টস থেকে কিনেছিলাম ওই মেকআপ ভ্যানটা, কিন্তু বসে থাকতেন সারাক্ষণ, কারণ ঠান্ডার ধাত ছিল, যেই শর্ট দিয়ে এলেন আবার একজন টাওয়াল নিয়ে মুছে দিল, ঘেমে গেছে, কোনো এসি ফ্লোর নেই তো। একদমই তাই, মানে আমরা ছবি দেখতে যতটা ভালো লাগে তার পেছনে এটা অনেক বড় একটা স্ট্রাগল কিন্তু থাকে। এবং সবাই দর্শকদেরও বলি, আগেও বলেছি, যখন আমরা জামাই শ্বশুরবাড়ি জিন্দাবাদ যখন করছি, ওই পুরো ছবির প্ল্যানিং কিন্তু বুম্বাদার করা ছিল, মানে হি ওয়াজ দি এক্সিকিউটিভ প্রডিউসার, হি ওয়াজ অ্যারেঞ্জিং ডেটস, আমাদের থেকে বা লাবণী থেকে বা কৌশিকদা থেকে সব ডেটস চেয়েছে, কিভাবে প্ল্যানিং হবে, কোথায় শুটিং হবে, সবটা বুম্বাদার প্ল্যানিং। সেই করে শ্বশুরবাড়ি জিন্দাবাদ সুপার ডুপার, তারপরেই এলো প্রতিবাদ, ব্যাক টু ব্যাক। দিদিকে যদি তোমার জার্নিটা যদি শুরুটা বলো একদম কিভাবে হয়। আমার জার্নিটা হঠাৎ করেই, মানে আমার ফ্যামিলির কোথাও কেউ এই টেলিভিশন ইন্ডাস্ট্রির সঙ্গে বা টিভির সঙ্গে জড়িত না, আমার হুট করেই হয়েছে, আমি কোনোদিন ভাবিনি যে আমি কাজ করব। আমি অ্যাডের কাজ করতাম, আচ্ছা, তো মানে অ্যাডের কাজটাও হুট করেই করা হয় না, বলে যে একটা অ্যাড আছে করবি, চলো যাই। এবার করার পরে যিনি ফটোগ্রাফার ছিলেন উনি আমাকে বেশ কয়েকজনের নাম্বার দিয়েছিলেন, বেশ কয়েকজনের। এবার আমি তখন জানিও না যে কাজ করতে গেলে পোর্টফোলিও বানাতে হয়, আমি সেটাও জানি না। তো তারপরে যাদের সঙ্গে কাজ করেছিলাম তারা অনেকেই এখন হিরোইন কেউ নেই, হিরো 3-4 জন হিরো আছে যাদের সঙ্গে অ্যাডটা করেছিলাম। তো ওরা বললো হ্যাঁ পোর্টফোলিও বানাতে হবে, তো ওরাই নাম্বার দিল, পোর্টফোলিও বানালাম। এবার যাদের যাদের নাম্বার দিয়েছিল বিভিন্ন প্রডিউসার, তাদের কাছে গিয়ে ছবি দিলাম। কিন্তু আমার প্রথম কাজ জানো তো স্নেহাশিসদার এখানে, আমার এখনো মনে আছে, তখন আমি বালিতে থাকতাম, ছবিটা ওখানে একজনের হাতে দিয়ে আমি জাস্ট ট্রেন থেকে নামছি, মানে বালিতে। তো তখনই আমার কাছে ফোন গেছে, তুমি ছবি দিতে এসেছিলে আজকে স্টুডিওতে? আমি বললাম হ্যাঁ। বলছে তোমাকে, তোমার ছবিটা দাদা দেখেছে, তুমি একটু আসতে পারবে? আমি বললাম আমি তো অনেক দূরে থাকি, আমি এখন যেতে পারবো না, আমি কালকে যাব। তারপর পরের দিন গেলাম, গিয়ে উনি আমাকে বলছেন একটা স্ক্রিপ্ট দিয়ে অ্যাক্টিং করতে, আমি তো কিছুই জানি না, তো আমি অ্যাক্টিংটা করবো কি? তারপর উনি বলেছিলেন যে, যেমন দামিনীর একটা সিন আমাকে বলেছিলেন, দিয়ে বলেছিলেন তুমি একটু বাড়িতে প্র্যাকটিস করো, করে একদিন আসবে। তো আমি গিয়ে একটা অডিশন নেওয়ার পর আমাকে উনিই কিন্তু প্রথম কাজ দিয়েছিলেন। আমি তখন কিচ্ছু জানি না, মানে আমার সিরিয়ালের নামটা কি ছিল? ওই সিরিয়ালের নাম ছিল 16 আনা, ইটিভিতে হতো। আচ্ছা, ওটা একদম প্রথম। হ্যাঁ, আর আমার সঙ্গে আমার অপোজিটে মানে গল্পটা ছিল শঙ্কর চক্রবর্তী, ওনার ওয়াইফ মারা গেছেন, ওনার মেয়ে একদম ছোট, এবার ওনার মা চায় আমার সঙ্গে বিয়ে দেবে, ঠিক আছে। এবার শঙ্করদা দাঁড়িয়ে আছে আমার সামনে, যে কেন ওই শোলাটা ধরছে, মানে ক্লোজের জন্য ধরে না, আমি তো কিছুই বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। আর তখন ডিরেক্টর পেয়েছিলাম অনুপদাকে, তো অনুপদাকে পেয়েছিলাম বলে অনুপ চক্রবর্তী, তখন উদ্রে গেছিলাম। তারপরে আস্তে আস্তে
ওখান থেকেই দাদারই টাপুর টুপুর করেছিলাম, তারপরে বিভিন্ন কাজ করেছি। সিরিয়ালে তো হ্যাঁ তোমাকে দেখাই যায়, মানে দাদার স্নেহাশিসদার হাত ধরেই তার হাত মানে ধরে কিন্তু আমার শুরুটা একদম একদম এখনো সেই হাতটা ধরেই আছে। হ্যাঁ, বেশ কয়েক বছর আমি দাদার হাউসে কাজ করিনি, হয় না মানে এদিক ওদিক করতে করতে ওনার কাছে আর যাওয়া হয়নি, কাজ করব বলা হয়নি। তো তারপরে আবার একবার মনে হলো যে না আমি দাদাকে একবার বলি, তো তারপরে ওনাকে বলতে উনি তো সঙ্গে সঙ্গে আবার গীতা এলএলবিতে নিলেন। একদমই তাই। তোমাদের আমি যদি ভরতদার সাথে এবং জয়শ্রীতে তোমাদের দুজনের আলাপটা কিভাবে হয়? কি কাজের ক্ষেত্রেই মানে কাজ হ্যাঁ, কাজের সূত্রে আমরা রাজ্যটক বলে জি, হ্যাঁ হ্যাঁ জিতে হতো, জিতে রাজ্যটক হতো, সেখানেই প্রথম ওর সাথে আমার আলাপ। আচ্ছা, পাশাপাশি ও তুমি আসবে বলেও করছিল, পাশাপাশি আমি আপনজনও করছিলাম, সবটাই টেকনিশিয়ান স্টুডিওতে হতো। ও আচ্ছা, সো আমাদের যোগাযোগের সূত্র হচ্ছে জি বাংলা। মানে জি বাংলাকে তাহলে বলা যায় যে একদম যোগাযোগের সূত্রপাত ওখান থেকেই হয় এবং সেখান থেকেই তারপরে। আমি যদি তোমাদেরকে এটা জিজ্ঞাসা করি যে এখনকার দিনে তো প্রেম ভালোবাসা সবটাই হয়, কিন্তু আলটিমেটলি সেটা বিয়ে অবধি খুব কম যায়, মানে যায় না বললেই চলে, যায় না একবারে সেটা নয়, যায় কম। তো আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি যে কিভাবে বুঝলে যে দুজন দুজনের সাথে সারাটা জীবন থাকা যায়? ও কি করে বুঝলে আমি জানি না, কিন্তু ডিসিশনটা আমারই ছিল। আচ্ছা, মানে তুমি প্রথম বলেছিলে? শুটিং এর সময় দেখতাম ও শুটিং করতো আর বাড়ি চলে যেত। আচ্ছা, তো কথা সূত্রে জানতে পারলাম না মায়ের সাথে খুব ক্লোজ। কি আর প্রত্যেকটা মানুষকে বলবো যে তুমি যদি ফ্যামিলি ওরিয়েন্টেড থাকো, ওইটা কিন্তু একটা গুণ। বাড়িতে মায়ের সাথে ক্লোজ আছো, বাবার সাথে ক্লোজ আছো, সো ইট ইজ অ্যাবাউট বিং রুটেড। এই যে বাড়ি ফেরার টান, এটা খুব ইম্পর্টেন্ট একদম দিনের শেষে। আর আমারও তাই ছিল, আমার বাড়ির বাইরে কিছু নেই, আমার বা কাজ বা রানের অফিস আর বা আমার বাড়ি, এর বাইরে আমার কোনো জগৎ নেই। আর আজ থেকে না, গোড়ার থেকে এ সারা রাত জেগে মদ খেয়ে গাড়ি চালানো, এটা আমার মানে আমার পিক প্রাইমেও কোনোদিন ছিল, কোনোদিনই ছিল। ইফ ইউ ওয়ান্ট টু ড্রিঙ্ক দেন ইউ কিপ আ ড্রাইভার, ড্রিঙ্ক নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু বাট আপনি যখন একটা জায়গা পান, তার সাথে অনেকটাই রেসপন্সিবিলিটি আসে। সো আর মাথায় রাখবেন যে দর্শক কিন্তু আপনাকে দেখছে, এবং যারা যারা ইয়াং ছেলেদের বা মেয়েদের ফ্যান, তারা যা যা করে ওদের মনে হয়, ফ্যানদের মনে হয় এটাই ঠিক। সো ইউ হ্যাভ অ্যান অ্যাডেড রেসপন্সিবিলিটি অ্যাজ আ অ্যাক্টর, যে আপনি সেই জিনিসটাকে কোনোদিন পোর্ট্রে হতে দেবেন না। আপনি অনেক কিছুই করতে পারেন, আড়ালে কেন বলে, নট বিকজ ইউ আর হিপোক্রেট, ডাবল স্ট্যান্ডার্ডসের জন্য না। আপনার পার্সোনাল লাইফের কিছুটা একদমই সম্পূর্ণ আলাদা থাকবে, সবটাই যে আপনি ডিজিটাল মাধ্যমকে দিয়ে দেবেন তা নয়। ইটস ভেরি ইম্পর্টেন্ট টু হ্যাভ আ পার্সোনাল লাইফ উইচ ইজ পার্সোনাল, উইচ ইজ প্রাইভেট। এবং একটা জায়গায় কোথাও না কোথাও প্রত্যেকটা অভিনেতা বা অভিনেত্রীকে বলি যে দরকার পড়লে যদি অভিনয় করতে হয় অভিনয় করো, কিন্তু ওই পোর্ট্রেলটা রাখো, ওটা খুব ইম্পর্টেন্ট, কারণ মানুষ তোমাকে ফলো করে, তো ইটস ভেরি ইম্পর্টেন্ট। একদম একদম তাই। যেটা বলছিলে, তুমি কি দিদিকে প্রথম বলো যে বিয়ে করার যে প্রস্তাব? আমি প্রস্তাব দিই এবং আমি ওদের বাড়ি যাই এবং আমি ওর মা বাবার সাথে কথা বলি, আমি আমার মা বাবার সাথে কথা বলি, কারণ আমার মনে হয়েছিল কোথাও না কোথাও একটা কম্প্যাটিবিলিটি থাকবে। ওখান থেকে বয়সে অনেকটাই ছোট, বাট আমার ওই এক্সপিরিয়েন্সে আমার মন বলেছিল যে এখন তো 10 বছর হয়েও গেল। সো 2014 আলাপ, আর 2015 আমরা বিয়ে করি। বয়সের যে পার্থক্যটার কথা দাদা বললো, তো তোমার কোথাও গিয়ে মনে হয়নি যে বয়সে যেহেতু একটু বড়, মানিয়ে নিতে কোথাও গিয়ে কোনো সমস্যা হবে কিনা বা কিছু? না, সেভাবে হয়নি। একটা প্রবলেম আমি ভেবেছিলাম, যেটা আজকে বলছি। আমি যখন বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি, আমি মানে ইংরাজিতে সেইভাবে টানা কথা আমি বলতে পারি না। এবার আমি শুটিংয়ে দেখতাম ওর দিদিরা আসতো, দিদির ছেলে মেয়েরা আসতো, তা ও যখন বলেছে, আমি ওকে একটা কথা বলেছিলাম যে তুমি যে বলছো আমাকে বিয়ে করবে, আমার তো প্রচণ্ড প্রবলেম হবে, কারণ আমি ওদের সাথে কমিউনিকেট করতে পারবো না। তখন ও আমাকে বলেছিল যে ইংরাজিতে কথা বলতে পারাটাই কিন্তু জীবনে সব কিছু না। আরও অনেক কিছু বলেছিল, 10 বছর আগের কথা, আমার এখন মনে নেই, যাই হোক। আর আমি মাকে গিয়ে বলেছিলাম যে মা আমাকে বলছে বিয়ে করবে। তখন মা আমাকে বলেছিল যে না না, ও হয়তো ইয়ার্কি মারছে, তোর থেকে তো বয়সে অনেকটাই বড়, ইয়ার্কি করছে, দাদার মতো ইয়ার্কি মারছে। এবার হুট করে যেদিন একদিন দেখলাম বাড়িতে চলে গেছে, সেদিন না জানি
জানিয়েছিল, বলেছিল তোর বাড়িতে যাচ্ছি, কিন্তু আমি জানি যে ইয়ার্কি করেছে হয়তো, কারণ ও ওরকম সবার সাথে খুব ইয়ার্কি করে প্রত্যেকের সাথে। তো তারপরে হয়ে গেছে, জানো তো, হয় না মানে একসাথে কাজ করতে করতে। আর সত্যি খুব ভালো মানুষ, আমি প্রত্যেকটা ইন্টারভিউতে বলি, লোকে আমাকে সবাই বলে যারা মানে ওর সাথে সেইভাবে না মেশেনি, যে ভরতদাকে আমার খুব ভয় লাগে, আমি ভরতদার সঙ্গে এখনো কোনোদিন কথা বলিনি। আমি বলি না না ওরকম না, ও খুবই কিন্তু অন্যরকম মানুষ, ওপরে দেখে এরকম মনে হয়। এইটাই মানে মানুষটা ওই বলে না যে নারকেলের মতো, বাইরে থেকে একটু শক্ত, ভেতরটা একদম নরম। সেখান থেকে তারপর সেখান থেকেই দুজনের। আর কখনো এটা হয়নি যেহেতু দাদা তো মানে বাঙালি তো তুমি নও যেহেতু? না, আমি কাশ্মীরি না। হ্যাঁ হ্যাঁ, ওটাই কিন্তু আমার জন্ম তো কলকাতাতেই। সো এই পুরো ব্যাপারটাই মানে মানুষ হয়েছে আমি একটা মিডল ক্লাস বাঙালি পাড়া, মানে লিগগঞ্জ ভীষণই মিডল ক্লাস আচ্ছা, হ্যাঁ, বাঙালি পাড়া ছিল। ফলে আলাদাভাবে কিছু শিখতে হয়নি, মানে ওটা কোথাও না কোথাও আমার রক্তেই ছিল। যেহেতু আমার ছোটবেলায় যে কটা বন্ধু বা যারা আমার পরবর্তীতেও বন্ধু আজও থেকে গেছে, সে মিথুন ঘোষই হোক, অরূপ সেন হোক, সীমন্ত হোক, এরা সব ছোটবেলার আমার বন্ধু। অনেক অন্যরা, রূপক আছে, অনেকেই আছে যারা থেকে গেছে। সো সেই জায়গা থেকে অসুবিধা হওয়ার তো কোনো কথা ছিল না। সো হয়নি। তোমাদের মানে কালচার বলো বা সেগুলোও কি আমাদের বাঙালিদের মতো সবটা একই ছিল নাকি কিছু আলাদা? সম্পূর্ণ সবই আলাদা। আলাদা না? তো সেখান থেকে কোনো সমস্যা? বেসিক তুমি যদি বিয়ের জায়গাগুলো বলো, হ্যাঁ, অনেক মিল আছে। আচ্ছা, অনেক যে মিল, এট দি এন্ড অফ দ্য ডে তোমার তুমি একটা হিন্দু ম্যারেজের কথা বলছো। সো হিন্দু ম্যারেজে মানে অনেক কিছু তো কমন আছে, কমন থাকবেই। ঠিক আছে, হয়তো পিড়িতে বসিয়ে ঘোরানো নেই, অন্য কিছু আছে। আবার মামার একটা বিশাল বড় ভূমিকা আমাদের বিয়েতেও আছে, বাঙালি বিয়েতেও আছে। তো অনেক জায়গা আছে যেখানে মিল তুমি খুঁজলেই পাবে। একটু অন্যভাবে বিষয়টা, অন্যভাবে, কিন্তু আমাদের বিয়েটা পুরোপুরি বাঙালি রীতি মেনেই হয়েছিল। না না, একদিকে কাশ্মীরি রীতিগুলো হয়েছিল, গড়িয়াহাটের যে জায়গাটা, ওখানে সবকিছু হয়েছে। হ্যাঁ, না না, বিয়ের দিন বলছি, বিয়ের দিনটা বিয়েটা বাঙালি রীতি, বাঙালি মতে, মানে তোমার বাড়ির যে নিয়ম সেই নিয়মেই পুরোটা। কিন্তু আমার বাড়ির যে নিয়ম ছিল বিয়ে অবধি, ওই সব কটা কিন্তু আমরা আলাদাভাবে পারফর্ম করেছি, ওর বাড়িতে আলাদা হয়েছে। মানে দুবার করে বিষয়টা কি হয়েছে? না, ওর বাড়িতে আলাদা, গায়ে হলুদ যেরকম ওদের হয়, ওদের, হ্যাঁ, আমাদের বাঙালিদের আমাদের সাত লিওন বলে ওটা। আচ্ছা, মেহেন্দি, বাঙালিদের মেহেন্দি রাত হয় না, আমাদের ওটাকে রাত বলে। সেটা হয়েছে। আমার লন্ডন থেকে দাদা, আমার দুবাই থেকে দিদিরা, আমার ক্যানাডা থেকে বোনেরা, আমার ব্যাঙ্গালোর থেকে বোনেরা, মানে যে যেখানে ছিল, এবার অল ইন কলকাতা ওই সময়টা। এবং আমাদের দিকের বিয়ে প্রায় 7 দিন চলেছিল। গড়িয়াহাটে আমাদের পুরো, এখানেও হয়নি কিছু, গড়িয়াহাটে পুরো একটা জায়গা, পুরো একটা ভেনিউ, পুরো হোটেলটাই আমরা মানে 7 দিনের জন্য বুক করে নিয়েছিলাম। হ্যাঁ, ওটা ছিল ওইদিকে একটা পার্ক প্লাজা, এখন মনে হয় আইটিসি নিয়ে নিয়েছে বা অন্য কিছু হবে। ওইদিকে আমাদের কিছু ঘর নেওয়া ছিল, সেরকম আর কি। মানে পুরো সব কিছু যত ওদের যত রকমের সিস্টেম হতে পারে সেটা হয়েছে, আমাদের যত রকম সিস্টেম হতে পারে সবটাই। মানে কাশ্মীরি এবং আমাদের বাঙালি দুটো রীতিকে মেনেই আর কি বিয়ে হয়েছে। তো বিয়ের দিন, হ্যাঁ, সেটা বাঙালি মতে হয়েছে। এবং তোমার যখন বিয়ে হলো এবং বিয়ের পরে যখন শ্বশুর বাড়িতে গেলে, তখন কি কোথাও গিয়ে মনে হচ্ছিল যে সবকিছুই তো খুব অন্যরকম, আমি মানিয়ে নিতে পারবো কিনা, যে টেনশন মনে হচ্ছে? ওটা তো প্রচন্ড মনে হয়েছে যখন মানে ঢুকেছি, তারপর থেকেই। হ্যাঁ, মানে বিয়ে 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 খুব আনন্দ ছিল, কিন্তু তারপরে যখন ঢুকলাম না, তখন মানে এত কান্না পাচ্ছে, এটা মনে হয় সব মেয়েরই হয়, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আমি ভাবছি বাবা আমি কি করে কি করব, তারপরে ধীরে 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 সব ঠিক হয়ে গেছে। পরিবারে কে কে আছে আমি যদি জিজ্ঞাসা করি? আমার শ্বশুরমশাই তো মারা গেছেন, অনেক দিনই হয়ে গেছে, তখন আমার মেয়ে 3 মাস। শাশুড়িমা আছেন, শাশুড়িমা এখন ননদের বাড়িতে গেছে। ও আচ্ছা, ব্যাস এই আর তো আরিয়া, আমি আরিয়া, আরো এই কজনের মানে ছোট ফ্যামিলি বলা যায়। তো আরিয়া জীবনে আসার পর কতটা কি পরিবর্তন হয়েছে তোমাদের দুজনের ক্ষেত্রেই আমি জিজ্ঞাসা করব। আমার ক্ষেত্রে সবটাই হয়ে যায়, মানে ইয়োর লাইফ ডাজন্ট স্টে ইয়োর ওন, মানে নিজের জীবন বলে আর কিছু থাকে না। বাচ্চা নেওয়াটাও, আমি যারাই নিতে প্ল্যান করছে এটা মাথায় রেখেই নেবেন, ইউ শুড বি রেসপন্সিবল ইনাফ টু বিকাম প্যারেন্টস, বিকজ এইটা কিন্তু ইটস আ ভেরি রেসপন্সিবল জব।
একদম। আর একটা মানুষকে এই এই পৃথিবীতে আনা, তাই জন্য দেখবেন আমাদের অনেক বন্ধু বান্ধব আছে তারা বলেন যে না, দে উইল নট। সো অনেকটা চেঞ্জ হয়ে যায়, অনেকটা মানে অনেকটাই নিজস্ব বলে, নিজের প্রিভেসি বলে যারা ম্যানেজ করতে পারে খুব ভালো। আমি অনেক বন্ধু বান্ধব দেখেছি তাদের দুটো করে সন্তান আছে, কিন্তু নিজের টাইমটা খুব সুন্দরভাবে ম্যানেজ। এবার যেহেতু আমরা টেলিভিশন অ্যাক্টর এবং রোজ আনি রোজ খাই টাইপের ব্যাপার, তো ইটস লাইক এ ডেইলি কাজ। আপনি বাড়িতে বসে থাকলে তো আপনাকে কেউ কাজ কথা নেই না। সো এই যে উর্দুতে বলে জদ্দোজেহেদ বা বাংলায় বলে যে এই যে এভরিডের এই যে লড়াই, এরপরে এসে আর নিজেদের জন্য কোনো সময় নেই, না, ওর জন্য তো আরো বেশি। ওটাই আমি বলতে চাইছিলাম। ওর স্কুলে ওকে ছাড়া, ঘুম থেকে তোলা, তার টিফিন করা, তাকে স্কুলে নামানো, স্কুল থেকে আনার জন্য ডেফিনেটলি আমাদের বাড়িতে রাধিকা আছে, সে চলে যায়। খাওয়া দাওয়া, তার কি হবে না হবে, পড়াশোনার দিকে কি হবে না হবে, সেটা পুরোটাই আমার মনে হয় জয়শ্রী সামলেছে, আজ অব্দি সেই সামলেছে। কোন স্কুলে যাবে সেটা হয়তো আমি ঠিক করেছি, কিন্তু ওই আর কি, মানে বাকিটা অনেকটাই মানে কাপড় বলে তোমার আর কিছু থাকে না। নিজের পার্সোনাল লাইফ, নিজের পার্সোনাল স্পেস, একটা স্বামী স্ত্রীর যে পার্সোনাল স্পেস হয়তো আমরা ব্যালেন্স করতে পারিনি, সেটা আমাদের অক্ষমতা। অনেকেই পারে কিন্তু আমরা পারিনি। মেয়ের জন্য সময়টা সব থেকে হয়, এইটাই হয়তো খুব স্বাভাবিকভাবে এটা হবে, কারণ শুটিং এর একটা প্রেশার, তারপরে ওকে নিয়ে সময় দেওয়া, তারপরে নিজেদের জন্য টাইম থাকে কতক্ষণ? থাকে না, which is not good for a relationship। একটা সম্পর্কের জন্য সেটা কোনোদিনই ভালো না। মানে তুমি লেজে 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 যেখানে যাচ্ছ, মেয়েও যাচ্ছে, একটা বিয়ে বাড়িতে যাচ্ছে সেখানেও মেয়ে যাচ্ছে, একটা শ্রাদ্ধ বাড়িতে যাচ্ছে সেখানেও মেয়ে যাচ্ছে, এটা আমাকে সবসময় বলে। তাই সেই ব্যালেন্সটা হয়তো আমরা করতে পারিনি। আমরা 1.5 বছর বয়সে বিদেশ যাচ্ছি ঘুরতে, ও লেজে 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 যেখানে যাচ্ছে সে। আচ্ছা, ওইটুকু মেয়েকে বাড়িতে রেখে বলো আমি সুইজারল্যান্ড চলে যাব? না, এটা একদম এটা হয় না কেন? এখন মনে হয়, এখন যখন মেয়ে বদমাইশি করে তখন মনে হয় যে রেখে গেলেই ভালো হতো। ওকে আমি বলি তোকে রেখে গেলেই ভালো হতো। মা ছিল, ওর মা ছিল, দরকার পড়লে আমার দিদি চলে আসছে, কোনো একটা দিদি 7 দিন 10 দিনের ব্যাপার। হ্যাঁ, কিন্তু ওই বলে না মায়ের মন, হ্যাঁ মানতে চায় না। মানে তখন কি তোমাকে বলেছিল যে ওকে রেখে যেতে? হ্যাঁ, আমাকে বুঝিয়েছিল। তখন ওর কত বয়স? 1.5 বছর। সুইজারল্যান্ড গেছিলেন, আচ্ছা, তখন কি বললো যে ওকে রেখে যাবো? ও বুঝিয়েছিল, তা আমাকে বলেছিল যে না, আমার ননদরা বুঝিয়েছিল যে যা ওকে নিয়ে যেও না, তোমরা এনজয় করতে পারবে না। সত্যি তাই, আমরা এনজয় করতে পারিনি, একদমই পারিনি। আমার এখনো মনে আছে, ঠিক সন্ধ্যে 6টা বাজতো, ও আমার আঙুল ধরে এরকম নিয়ে গিয়ে খাটে বলতো শুয়ে পড়ো, মানে ঘুম পাড়াও আর কি। তো আমি ওকে ঘুম পাড়াতাম, ও বেরিয়ে যেত, ওর মতন ঘুরতো, ঘুরে রাত্রি 1টায়, হ্যাঁ একবার 7টার পরে ওখানে আলো থাকে। যে কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে 7টার পরে বেশ আলো থাকে। 7টার মধ্যে ওকে ঘুমিয়ে পড়ে। এবার তুমি তো একটা বাচ্চাকে একটা হোটেল রুমে একা ছেড়ে যেতে পারবে না, তোমার হয়তো কিছু হবে না, যদি হোটেল অথরিটি জানতে পারে পুলিশ এসে তোমাদের নিয়ে যাবে, বাচ্চাটাকেও নিয়ে যাবে। সো ওটা তুমি ওখানে করতে পারবে না, ঠিকও নয়। সো ফলে তাই হলো। তোমার আর তার মানে সুইজারল্যান্ডে ঠিক করে ঘোরা হয়নি তখন? ঘুরেছি সবই না, সন্ধ্যেবেলায় আমি আর কোথাও যেতে পারিনি, ও ঘুরতো। আর মানে সেইভাবে যে বাচ্চা নিয়ে গেলে যেমন হয়, বাচ্চা কি খাবে, কিভাবে যাবে, ধরো ওর তারপরে আমরা ওই কোথায় বেশ উঠলাম যেখানে শরীর খারাপ হয়ে গেছিল, মাউন্টেড লিস বোধহয়, কোথায়, জংফ্রাউতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে গিয়ে দেখছি বলে একটা জায়গা আছে, সেখানে ওই ট্রেডিশনাল ট্রেন করে যাওয়া হয়, অনেকটাই হাইট, প্রায় 12,000 ফিট, 11,900 কিছু একটা। আচ্ছা, সেখানে আমার মনে হয়েছিল 1 সেকেন্ডের জন্য যে ও হয়তো সেন্সলেস। হ্যাঁ, মানে এরকম ভাবে আছে, নোট ওকে করছে, উঠছে না, সমস্ত জামা কাপড় ধরো উলেন পরে আছে, সমস্তটা পুরো ভেজা, তারপর পুরোটাই তো বরফ না। ওই টাইমে আমি খুব ভয় পেয়ে গেছিলাম, যে তখন মনে হচ্ছিল যে না, ওকে রেখে এলেই হতো। একদমই, তার মানে তখন থেকে যে শুরু হয়েছে। প্লাস কি, তোমার ওখানে ইউরোপে তুমি গেলে তোমার তো সবটাই হচ্ছে ট্রেনে, বাসে, ট্রামে, এর বাইরে তো কোনো ট্রান্সপোর্টেশন নেই, তুমি ট্যাক্সি অ্যাফোর্ডই করতে পারবে না। মানে একটা জায়গা থেকে আমরা ট্যাক্সি ধরে এসেছি, 50 ইউরো, 50 ইন্টু 70 টাকা কত, 3,500 টাকা। মানে এখান থেকে লেক মার্কেট গেলে 3,500 টাকা ট্যাক্সি ভাড়া, তা অজ্ঞান হয়ে যাবে তুমি কনভার্সন। আর ওর খুব কষ্ট হচ্ছে, ও ধরো আরিয়াকে কোলে করে নিয়ে যাওয়া, আর আমি প্র্যাম আর ওই ট্রলি নিয়ে যেতাম,
মানে খুব না, আমার এক হাতে আরিয়া থাকতো, এক হাতে প্র্যাম থাকতো, ওর হাতে দুটো সুটকেস ছিল। এবার ধরো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে, এখানকার শিয়ালদার প্ল্যাটফর্ম না তাও, মানে তুমি সব জায়গায় এসকেলেটর পাবে, কি তাও এসকেলেটর নিয়ে তারপরে হাঁটছো, আবার নেমে 7 নম্বরে গিয়ে আবার নামছো, সেখান থেকে তুমি লুসানের ট্রেন পাচ্ছো, বা তুমি ধরো জার্মাটে ট্রেন পাচ্ছো। ভেরি হেক্টিক, ভেরি হেক্টিক। আর টাচউড ও খুব হেলদি বেবি ছিল, মানে 1.5 বছরের বয়সে ওর 19 কেজি ওজন ছিল। হ্যাঁ, তো যখন দিদি নাম্বার 1 এ গেছিল তখনও বেশ বলু বলু ব্যাপারটার মধ্যে ছিল। সো বলেছিলাম শুনি, এবার তারপর থেকে অভ্যেস হয়ে গেছে। না এখন যাব, এখন ও যেখানে নিয়ে যাবে আমি যাব, নিয়ে ছাড়বে না এখন তো আরিয়াই ছাড়বে না, এবার আরিয়া ছাড়বে না, এবার বলবে না এতদিন, ওর তো অভ্যেস হয়ে গেছে, ওর কোনো প্রবলেম নেই, মানে ওর দিক থেকে তো কোনো প্রবলেম ছিল না তখন। যদি আমরা ওই হ্যাবিটটা রেখে দিতাম, বছরে একটা হলিডে ধরো স্বামী স্ত্রী গেলাম, সেটা করেনি, সেটা চুজ শুধু দেয়, সেটা এখন আর সম্ভব নয়। না আমি বলেছি ওকে আমাকে মলদ্বীপ নিয়ে যেতে হবে, ও আর নিজের দোষেই আমরা কারোর ধরো একজনের শ্রাদ্ধ বাড়িতে গেলাম ও সঙ্গে যাবে, তাই? হ্যাঁ, আমরা কারোর বিয়ে বাড়িতে গেলাম সেখানে সঙ্গে যাবে। মানে তখনও বাড়িতে থাকতো না? না, থাকবে না, থাকতে চায় না খুব একটা, সব জায়গায় যায়। কোন সিজনে বিয়ে বাড়ির নিমন্ত্রণ আমরা কম পেয়েছি সেটা নিয়ে দুঃখ পাই, যে এইবার তো কেউ বিয়ে বাড়িতে ডাকলোই না। ভালো। শুটিং এ গেলেও, আমি যখন শুটিং এ যাই তখন বলে আমার আজকে না পড়াটা যদি আরো তাড়াতাড়ি পড়ে নিতাম ভালো হতো, তাহলে তোমার সাথে যেতাম। কারণ ওখানে গিয়ে যারা ছোট ছোট মেয়ে আছে, তো আমাদের সিরিয়ালে ওর সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে, মানে তারা ওর থেকে অনেকটাই বড়, কিন্তু হাইটে যেহেতু এক, মানে সবাই ওর বন্ধু, কেউ দিদি না, তো তাদের সাথে খুব এনজয় করে, এবং তারাও ওর সাথে হ্যাঁ হোয়াটসঅ্যাপে কথা বলে আমি দেখি যে আমার থেকে আরিয়া বেশি বন্ধু হয়ে গেছে। হ্যাঁ, আবার রিলসও তো করে। হ্যাঁ একদম। আর ও যখন তুমি দিদি নাম্বার 1 এ গেছিলে তখনও তুমি বলছিলে যে ও ফোনের সমস্ত কিছু পারে, এবং ছোট থেকে একদম, তখন তো মানে 3 বছর বয়স। 3 বছর। এখন আর বাচ্চাদের অপশন কি আছে? একদম, ওই একটাই তো অপশন, সবকিছুই তো ফোন। আমাদের জীবন তাই হয়ে গেছে, ওদের জীবনেও তাই হয়ে গেছে। তোমার জীবনে তো অনেকটা চেঞ্জেস এসেছে, স্বাভাবিক সেটা খুবই, কারণ এক মা হওয়ার পরে পুরোটাই পরিবর্তন হয়ে গেছে, তাই তো? পুরোই পরিবর্তন, মানে কিছুই আর আগের মতো কিছু না, না আগের মতন কিছুই নেই, অনেক বেশি রেসপন্সিবিলিটি এসেছে। হ্যাঁ প্রচন্ড, যে এই ও যেটা বললো যে স্কুলে দেওয়া, তারপর ও যেমন খুব কুল থাকে, খুব কুল থাকে, এক্সামে কি রেজাল্ট করলো আমি ওটা নিয়েও একটা চাপ খাই যে এত কম কেন পাচ্ছে, পড়তে ধরো বসেছে ম্যামের সঙ্গে বদমাইশি করছে, সেটাও আমার একটা প্রবলেম আছে, মানে আমি সবকিছু ঠিকঠাক গুছিয়ে গুছিয়ে করতে চাই, ও সেগুলো বলে ছাড় না, ও হয়ে যাবে। একটা এক্সাম্পল বলছি, ধরো কম্পিউটারে হয়তো 20-র মধ্যে 10 পেলো, 10 কেন পেয়েছে, 10 পেয়েছে তো অনেক পেয়েছে, মানে ও হচ্ছে এইরকম, আর আমি প্রচন্ড টেনশন করি সবকিছু নিয়ে। প্রত্যেক মাই কি এরকম হয়, এটা আমার প্রশ্ন, মানে এটা আমার ক্ষেত্রেও হয়েছে, বাবা সবসময় বলতো যে ঠিক আছে হয়ে যাবে, কিন্তু মায়ের ক্ষেত্রে কখনোই স্যাটিসফাইড নয়, আরো কেন পেলেন, এটাই দেখলাম জয়শ্রীদির ক্ষেত্রে সেম। আমাদের সময় ছিল, মাঝখানে ছিল, তারপর অনেকগুলো প্রজন্ম বেরিয়ে গেল, একই জিনিস আছে, ও কি পেলো আমি কি পেলাম, ও কি পেলো আমি। সি ওয়ার্ল্ড ইজ নট অ্যাবাউট ইনফরমেশন, যেটা তুমি গ্যাদার করো না, এই সব কটা হচ্ছে ইনফরমেশন। আমি আমার মেয়েকেও বলি যেইটুকু পড়বে, পড়াশোনা করা উচিত ফর নলেজ, একদম, আর সেটা রিফ্লেক্ট করবে। মার্কস ডোন্ট ডিসাইড ইওর ফিউচার। ফাইনালি আমি এমবিএ যাদবপুর ইউনিভার্সিটিতে এমবিএ করতে করতে এমবিএ ছেড়ে দিয়ে কিন্তু অভিনয় এলাম। আমাকে কেউ মাস্টার্সে শেখায়নি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে যে অভিনয়টা কি করে করতে হয়। সেইটুকু সময় যদি আমি এনএসডি কে দিয়ে দিতাম বা এফটিআই কে দিয়ে দিতাম, অনেক কাজে দিত আমার। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট মার্কস ডোন্ট ডিসাইড ইউর ফিউচার। তুমি ইনফরমেশন গ্যাদার করছো না, নলেজ গ্যাদার করছো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে হয় ইউ গ্যাদার, আমি আরিয়াকেও বলি, বারবার বলি, যেইটুকু পড়বে মন দিয়ে পড়বে। এবং আমি জানি অনেক কাজেরই আমরা, আমাদের কোনো, আজকের দিনে আমরা ম্যাথস করি, টেবলস করি, সবই করি, হাতে কিন্তু ফোন আছে। ক্লাস 6 এর পরে সেটা আবার স্কুল অ্যালাউ করছে, ক্লাস 9 এর পরে তো সেটা আছেই, ইউ ক্যান সব স্কুলে। তো আমি এই যে টেবলস করবো, তাহলে 2x2 বা 12x144 কত হয় সেটা আমার ফোনই বলে দেবে। তার জন্য তো আমার করার দরকার নেই। তাহলে কোথাও না কোথাও এটা আমার মনে হয় যে কারিকুলাম আমি আইসিএসসি তে পড়ে এসেছি, ও আজকে তাই পড়ছে।
দিস বি নো চেঞ্জ, শুধু ধরনটা একটু পাল্টে গেছে, কোনো ধরনই পাল্টেনি, একই জিনিস আছে। মানে ওই ফোন এসেছে, এই যা ফোনের, হ্যাঁ ফোনের সাথে পড়াশোনা বেসিক যে কারিকুলাম সেটা তো একই আছে, আমি আইসিএসসি বোর্ডে ছিলাম, ও আইসিএসসি বোর্ডে ওই আছে, আছে, একই জিনিস। একদমই তাই। এই ক্লাস 6 এর পরে 7 এর পরে শেক্সপিয়ারের একটা কিছু বা হ্যামলেট ঢুকবে বা ম্যাকবেথ ঢুকবে, এটাই হবে আর কি এটাই হবে, শুধু আগে পরে হয়ে যাবে, কিন্তু বিষয়টা একই থাকবে, একই থাকবে। একদমই তাই। দিস বি নো চেঞ্জ, সো ইটস সো সারপ্রাইজিং। পৃথিবী কোথা থেকে কোথা চলে গেছে, সেটাই তো সেখানে একই পড়াশোনা আমরা পড়ে যাচ্ছি। না, How does it matter? একদমই তাই। আরিয়াকে নিয়ে কথা হচ্ছে, আমি যদি আরিয়াকে বলি একটু আনার জন্য, আরিয়া কি আসতে চায়? হ্যাঁ হ্যাঁ আসবে। বলছি একটুখানি এসো, এসো। জাস্ট 5 মিনিট, চলে এসো। আরিয়াকে আমরা এখন পেয়ে গেছি, তো মা একটু আগে মায়ের একটু অভিযোগই ছিল বলা যায় যে কম নাম্বার নিয়ে, এটা নিয়ে কি পিটি টিটি পড়ে মাঝে মাঝে? না, বাট ওই 1 মার্কস নিয়ে ওটা 1 মাস টানবে। আর মানে 1 মাস ধরে একই কথা বলবে? কি বলে? ও তোর থেকে 12 নম্বর বেশি পেলে তুই 12 নম্বর ওর থেকে কম পেলি কি করে? আচ্ছা, মানে অন্য যে তোমার যে বন্ধু বা স্টুডেন্ট আছে, আচ্ছা, তখন তোর কম্পিউটার এক্সাম খারাপ হয়েছে, সার্থকের তো কম্পিউটার এক্সাম খারাপ হয়নি। এরকম করে একটু টানা চলবে না? ও, আর বাবা তখন কি বলে? বাবা কুল না, কি বলে বাবা? বাবা বলে 5 পেয়েছিস তো হ্যাঁ। অনেক, 12 পেয়েছিস তো অনেক। মানে এটাতেই মানে সন্তুষ্ট। আচ্ছা, যখন বকা, কে বেশি বকে, আমি প্রথমে এটা জিজ্ঞাসা করব। মা, মানে সবার একই অভিযোগ, মা বেশি বকে, বাবা বেশি ভালোবাসে, তাই তো? সব আবদার কি তাহলে বাবার কাছেই করা হয়? না না না, ওর আবদারও মায়ের কাছে, ওর বকা খাওয়াটাও মায়ের কাছে, আচ্ছা, আর আমার কাছে হচ্ছে এক্সট্রিম পয়েন্টে আমি রিয়াক্ট করি, তার আগে আমি রিয়াক্ট করি না। আচ্ছা, এক্সট্রিম পয়েন্টে আমার যে কোনো বাচ্চার জন্য, আমার সেটে যে কটা বাচ্চা থাকে বা এখানে থাকে, আমি একটা কথাই বলি, যতক্ষণ জিনিসগুলো কিডিশ ততক্ষণ ঠিক আছে। কিছু কিছু একদম ক্লিয়ার কাট নিয়ম আছে, তুমি মিসবিহেভ তুমি করতে পারবে না, ইউ ক্যানট মিসবিহেভ উইথ এনিবডি, নট ইভেন ইউর রিলেটিভ, নট ইভেন ইউর যারা হেল্প করে সংসারে। তো সেই জায়গাগুলো আমি রিয়াক্ট করি, আদারওয়াইজ বাচ্চা বাচ্চার মতনই হবে, আমার মতো থোড়ি বিহেভ করবে, না একদমই নয়। বাচ্চা বাচ্চার মতো বিহেভ করবে, দ্যাট ইউ হ্যাভ টু টেক গুড। বাচ্চা নটিই হবে, নটি হওয়ার বাচ্চার এনার্জি থাকবে, যে এনার্জি আমার মধ্যে নেই সেটা ওর মধ্যে থাকবে। হঠাৎ করে আমি যদি ওর মতো করে সেটে বিহেভ করতে লাগি, তাহলে মানুষে কি করবে, মানে ডক্টরকে বলবে কনসাল্ট করতে। হ্যাঁ, একদমই তাই। আমি বলছি উইথ এজ এভরিথিং এটা করে, বয়সটা ম্যাটার করে, যে বয়স বয়সে আছে, যেটা definitely। করে, একদমই তাই। আর এই কথাটা খুব শোনা যায় যে বাবা মার সাথে তার সন্তানের সম্পর্কটা শুধু বন্ধুর মতো হওয়া দরকার, কিন্তু কোথাও গিয়ে কি বন্ধুত্বটা যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কোথাও এফেক্ট পড়ে? বন্ধু বেশি কমের ব্যাপার না, বন্ধু আমি কোনোদিনই হতে পারবো না, আচ্ছা, আমি বাবা, হ্যাঁ, আমি কোনোদিনই ওর বন্ধু হতে পারবো না। কিন্তু এটা আমি আবার উল্টো। আমার কথা হচ্ছে, আমি শেষ করি তারপর বল। আমার কথা হচ্ছে, তো কোনো প্রবলেম হলে কাম এন্ড টক টু মি, আমি তোমাকে একটা সলিউশন দিতে পারবো, কিন্তু বন্ধু আমি কোনোদিন, আমি ওর বাবা। আমার বন্ধু আছে, আলাদা সেট আছে, অনেক মেয়েরা আসে, আমরা তো বোনের মতো না, আমার অনেক বোন আছে, দিদি আছে, আমার দরকার নেই, তুমি বন্ধু হিসেবেই থাকো না। সেরকম ওকে আমি বলি, ইউ বি মাই চাইল্ড, ইউ কাম হিয়ার উইথ দ্য পারপাস অফ বিং মাই চাইল্ড। আমার বন্ধু হওয়াটা খুব ডিফিকাল্ট, একদম। আমার মাইন্ডসেটটা হয়তো ওল্ড স্কুল, আর দুটো খেকে খেকে করলে, আর দুটো জোক ক্র্যাক করলে আমি বন্ধু হতে পারি না। একদমই। হ্যাঁ, তুমি বলো তোমার কি চাই বা কি প্রবলেম, তোমার এই প্রবলেম, আমি এটাকে কিভাবে ট্যাকেল করবো, আমি সবসময় তোমার জন্য আছি। তোমার জ্বর হলে আমি সারা রাত জেগে আছি, সেটা নিয়ে প্রবলেম। কিন্তু বন্ধু হওয়াটা না, এটা ভীষণ ক্লিশে একটা শব্দ, যে আমি আমার সন্তানের বন্ধু বা ছেলের বন্ধু, মানে বাবার জায়গাটা এবার আলাদা। তোমারটা বলো কি হ্যাঁ, এবার জয়শ্রী কি বলছিলেন? না, আমি আবার বন্ধু হয়েই থাকতে চাই, মানে মা মেয়ের কারণ মধ্যে হ্যাঁ, একটা কারণ বন্ধুত্ব। আজকালকার যা যুগ পড়েছে না, যদি সন্তানের বন্ধু না হতে পারো তো তাহলে খুব মুশকিল আছে। মানে বাচ্চার সঙ্গে তাল মিলিয়ে তোমাকে চলতে হবে, তাতে আমার মনে হয় বাচ্চার জন্যও ভালো, তার মায়ের জন্যও ভালো। তা আমি বন্ধু হয়েই থাকতে চাই। কিন্তু একটা লেভেলে পরেও বুঝতে পারবে যেটা যে ও চাইছে যে ও যেন শেয়ার করে, কিন্তু নিজের একটা পার্সোনাল স্পেস থাকবে, সেখানে ও শেয়ার করবে না, করতে পারবে না। এটা যে কোনো গ্রুপ। দেখছি। ও কি সব কিছু নিজের মায়ের সাথে শেয়ার করে, শুধু মায়ের সাথে ক্লোজ ছিল? হয় না। করেছো? হ্যাঁ, আমি মায়ের সাথে সবকিছু শেয়ার করি, তাহলে হতে পারে। সবকিছু। তাহলে যদি আরিয়া করে, আমি জানি না, অন্য ডিফারেন্ট ডিফারেন্ট হ্যাঁ। কিছু হতেই পারে। হতেই পারে। এবং আমি এত বড় হয়ে গেছি, আমি আমার মায়ের কাছে কিন্তু বিন্দু মাত্র লজ্জাও পাই না।
এখনো অবধি বাবার কাছেও পেতাম না। একদমই তাই। আর ইয়ার কি সত্যি মায়ের সাথে একদম বন্ধুর মতোই সবটা, সবকিছু মাকে সব জানে, যা হয় স্কুলের ঘটনা সবকিছু। সব। আচ্ছা বাবার সাথে সেটা একটু কম। আচ্ছা, কার সাথে বেশি মানে মজা করা হয়, কার সাথে বেশি মানে মায়ের সাথে? কিন্তু আমাকেও ভয় পায় না। না হ্যাঁ আমি ওই বলবে তুমি তো একই কথা বক বক করবে, তাই তো, আর বাবাকে ভয় পায়। বাবাকে ভয় পায়, মারাত্মক ভয় পায়। সাথে একটু মানে সব সময় আর কি সব হয় না একদমই, মানে বকাঝকাটা কি করা হয় দাদা নাকি সেটা বুঝে হয়? মানে দিনে বকাটা আর হাত তোলার মধ্যে যে ডিফারেন্স পার্থক্য আছে, অবশ্যই বকাটা তো হয়, দিনে একবার তো হবে। একদমই তাই। আরি আর কি বলবে, আরি একটু চুপ করে যাচ্ছে, বাবা পাশ থেকে বলছে একবার তো বকা হয়, কোটার মধ্যে একদিনে একবার তো আছে, এটা নর্মাল। একদমই তাই। আচ্ছা ও ছোটবেলায় আমি জয়শ্রীদির কাছে যাবো, যা যা ছিল, এখন তো চেঞ্জেস আসবে, ও যেহেতু বড় হয়েছে, তো তখন কি বেশি দুষ্টু ছিল? তখন খুব বেশি দুষ্টু ছিল, এখন অনেকটা ঠিক হয়ে গেছে, কিন্তু এখনো আছে। না ওই দুষ্টুম না বয়সের সাথে সাথে পাল্টে দুষ্টুমের পুরোটাই চেঞ্জ হতে থাকে। এখন অন্য রকমের বায়না, তখন অন্য রকমের বায়না, তখন মানে চেঞ্জেস উইথ এজ। মানে আর আমি চাই যে বাচ্চা দুষ্টুই থাকুক, মানে there has to be a sense of naughtiness, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই, কারোর সাথে মিসবিহেভ না করলেই হলো। মিসবিহেভ না করলেই হলো। আর বায়না করা হয় কি নিয়ে বেশি বায়নাটা থাকে? স্টেশনারি। ও এগুলো কিনে দিতে হবে, সেই আবদারটা কি মায়ের কাছেই করা হয়? হ্যাঁ দেয় সবসময়? হ্যাঁ আচ্ছা বাবার কাছে করা হয় না? করি। ডিপেন্ড করে নাকি সব সময় করা হয় না? একটু ভয় পাই কি তোমাকেও, মানে কোথাও বলছে খুব ভয় আমি জানি না, ভয় পাওয়ার কি সেই অর্থে কিছু নেই, কিন্তু বাট ঠিক আছে, আমি যেটা বললাম আমার একটাই কথা, তুমি একটা মানে কি বলবো একটা ব্যারিকেড তৈরি করেছো মনে হয়, যেটার মধ্যে থাকো তুমি। ব্যারিকেডও না, আমি যেরকম বললাম যে তুমি ইউ ক্যান ডিসকাস, আই এম নট, আমি একবার তোমাকে জিজ্ঞেস করবো, আমি কিন্তু তোমাকে 5 বার জিজ্ঞেস করবো না, আমি তোমাকে একবার জিজ্ঞেস করবো, তারপরে তুমি যদি ভলেন্টারিলি কিছু বলতে চাও, আই এম গেম, আই ওয়ান্ট টু লিসেন। ওর সাথে একটু পরিচয় করিয়ে দাও, ও তো তোমাদের বাড়িরই সদস্য। হ্যাঁ ডেফিনেটলি, ওর নাম চিনি, আর ওকে আমরা নিয়ে এসেছিলাম জানুয়ারি 7, এই বছর 2024। ও আচ্ছা, সো আমাদের বাড়িতে প্রায় 1.5 বছর হয়ে গেল। জয়শ্রীদি বলছিলে যখন প্রথম এলো তুমি খুব ভয় পেতে। আমি মারাত্মক ভয় পেতাম। ইনফ্যাক্ট ওর ভয় কাটানোর জন্যই আনা, কারণ আমি ওকে বলেছিলাম যে 1.5 মাস পরে আমি তোমাকে দেখতে চাই, এবং আরিয়ার জন্যও আনা যে একটু রেসপন্সিবল হবে। ওকে বলি যে ওর যে জলের জায়গা আছে সেটা তুমি সকালে উঠে চেঞ্জ করে দেবে, তুমি যখন ও খেয়েছে খায়নি তুমি খাইয়ে দেবে। সো আমি জানি না কতটা সেগুলো চেঞ্জেস কি আরিয়া করে? খাবার দিকটা আমি এখন বলেই দিয়েছি, আমি এখন পারবো না। খাবার আমি পারবো না, বাকি আমাকে যা বলে আমি সারাদিন ওকে করে দিতে পারি, বাট খাবার আমি ওকে এখন আর খাওয়াতে পারবো না। কেন? এখন দুষ্টুমি করে। তোর মা খাওয়াতে শিখে গেল, আমি এত ভয় পেতাম, আমি এখন ওকে খাইয়ে দিই। খাওয়াতে শিখে গেলে কত জোরে জোরে চিল্লাও সেটা দেখো। ও তার মানে মা চিৎকার চেঁচামেচি করে না? খুব। এই বাবা, আরে সব বলে দিচ্ছে জয়শ্রীদি। বদনাম করে দিচ্ছে আমার। আরে চিনির কান টেনে দিয়েছিল একদিন ওষুধ খাচ্ছিল না বলে। এরকম পিটি কি? আরে কুই কুই করে তো উঠেছে। ও তো খায়। হ্যাঁ আমি ওটাই বলছি, আরিয়া চেঁচামেচি চিৎকার তো বলেই দিই আমাদের, মানে এখন ওই শব্দটা ইউজ করলে, যে পালার আগে শব্দ ইউজ করলেই আরো 10 জন ট্রোল করবে, সেটা না বলেই বলছি যে এই পালাটা আমাদের বাড়িতে চলে, মা মেয়ের পালা হয় একটা। ও আর এই তুমি ধরো সেটার মধ্যে যাও? শুটিং না, আমি চুপ করতেই বলি, কারণ শুটিং থেকে ফিরে এসে এই পালাটা শুরু হয়ে যায়, মানে লাইভ মিউজিক আর সবটা। এসে গেল। কি নিয়ে লাগে এত দুজনের মধ্যে? এই তো মানে খুব বন্ধু, মানে বন্ধু বলেই বোধহয় বেশি লাগে নাকি? কথা শুনতে চায় না, ওই যে মনে করো ওই ফোন বললাম না, ওঠ ব্রাশ কর, 1 মিনিট 1 মিনিট, ওই 1 মিনিট করতে করতে ওটা যে কখন আধ ঘন্টা হয়ে যাবে, তুমি যতক্ষণ না বলবে ততক্ষণ ও শুনবে না। এবার আমি বাড়িতে না থাকলে কি হয়, রাধিকা আর আমার মা থাকে, ওদের তো কথাই শোনে না, ছেড়ে দাও। ঠিক আছে। আমি থাকলে যতটা চিৎকার চেঁচামেচি করে করাতে পারি, ওরা কিন্তু সেটা পারে না, শুনবে না। 1 মিনিট দাঁড়াও না, 1 মিনিট। আর ওরা সেটা মেনে নেয়, ঠিক আছে, হ্যাঁ। কিন্তু তোমার কাছে থাকলে না, সেটা আমার হয় কাছে না। পারে না, তো ওই জন্য আমার শুটিং না থাকলে না ও খুব দুঃখ পায়।
তোমার আজকে শুটিং নেই, দূর শুটিং নেই, আবার বাড়িতে থাকবে। ইচ্ছা করে সেদিন মা আগের দিন বলে রাখে যে কালকে এখানে যাবো ওখানে যাবো, মা আজকে তোমার শুটিং আছে, তখন হঠাৎ করে শুটিং পড়ে গেল, তখন তো মন খারাপ হয়ে যায়। আর নালে চায় মা শুটিংয়েই চলে যাক, খুব বাড়িতে থাকলে একদম মানে ওই যে যেটা স্কুলেই থাকি, স্কুলেই তো বেশি সময়টা থাকা হয়। সকাল 8টা থেকে 2টো অবধি স্কুল, তার মানে সারাদিনটা স্কুলেই চলে যায়, তারপর তো টিউশনের একটা চাপ থাকে রাত্রেবেলাটা। এখন মানে একটু অন্যরকম হয়েছে, ছোটবেলার মতো ওই জেদটা এখন আর নেই। তো অনেক চেঞ্জ হয়ে গেছে, ভালো হয়ে গেছে, কিন্তু এখনো আছে, ওটা আরো ভালো হতে হবে, ঠিকঠাক হতে হবে। ওটাই হচ্ছে জয়শ্রীদির একমাত্র বক্তব্য, তাই তো? ওটাও আর একটু মাঝে মাঝে রেগে যায়। জন্ম দিই কত তাড়াতাড়ি বুড়ি হয়ে যাবে, ও চায় একটা বুড়ি বাচ্চা হোক, বুঝতে পারলে? এগুলো কিন্তু সব শুনে নিচ্ছে ও। বাচ্চাকে বাচ্চা থাকতে দিতে হবে, একদম। সেই পেশেন্স যখন থাকবে তখনই একটা বাচ্চাকে পৃথিবীতে আনবে, এই হচ্ছে বেসিক কথা। বাচ্চা বাচ্চার মতনই থাকবে, তাড়াতাড়ি বড় আমি চাই না বড় হোক, আমরা আছি তো, আমরা অনেক বড় হয়ে গেছি, আমরাই টানি। আপাতত ও এনজয় করুক, কিন্তু ওই আমি তোমাকে বললাম আমার কাছে ইনফরমেশন আর নলেজ, ও যেন নলেজেবল হয়, ওইটা খুব ইম্পর্টেন্ট। ওরিয়েন্টেশন, গ্রুম তুমি নিজেকে নিজে করবে, একদম সেটা খুব ইম্পর্টেন্ট। সব কথাই হলো দাদা, তোমার যে শরীর খারাপ বা এই যে ব্যাপারটা, সেটা কি এখন ঠিক আছে না? ঠিক আছে বলে কোনো কিছু হয় না, ঠিক নেই, কিন্তু সেটা তোমার ভাবলে চলবে না। না না না, সেটা তো আছে আছে অংশ আছে, সেটা নিয়ে তোমাকে বাঁচতে হবে। কারণ দেখো এই যে আমরা আজকাল তুমি দেখো 20 বছরের হার্ট অ্যাটাকে মারা গেল, 42 বছরের একটা মহিলা স্টেজে নাচছিল, সে মারা গেল। তোমাকে যেতে হবেই, যাওয়ার আগে যদি মরে যাও তাহলে কিছু করতে পারবে। খুব চাপ সেটা, লিভ ইউর লাইফ, যাওয়ার যখন থাকবে তখন তুমি যাবে, ওইটা নিয়ে ভেবে লাভ নেই। বাট শরীর খারাপ আছে, ওষুধ আছে, চলছে। একদমই তাই, সেজন্য আলাদা করে চেকআপে তো যেতে হয়। হ্যাঁ, চেকআপে যেতে হয়, আমি হয়তো অনেকবার স্কিপ করে যাই, হয় না যাওয়া, যেহেতু যেই ধরনের কাজ আমাদের, সেই ধরনের কাজে আগে থেকে কিছুটা বলতে হয়। ছুটি পাওয়াটা খুব চাপ, ছুটি পাওয়াটা চাপ, তোমার নিজেরও মানে তুমি কাজ করছো না বাড়িতে বসে, সেটা তো হতে পারবে না 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 না। তো সেটা আছে। এই 21শে জুলাই এর ছুটি চেয়েছি, আবার 28শে জুলাই আমার জন্মদিন হয়, তার ছুটি আগে থেকে চেয়ে নিয়েছি। সো সেটা আগে থেকে প্ল্যানিং করতে হয়, সো দ্যাট প্রোডাকশনও প্ল্যানিং করতে পারবে, তুমিও প্ল্যানিং করতে পারবে। আদারওয়াইজ ইট ইজ ডিফিকাল্ট। টেলিভিশনের একটা লেভেল অফ কমিটমেন্ট খুব দরকার, একদমই একদম খুব দরকার। টেলিভিশন সব মিলিয়ে চলছে বলা দৌড়চ্ছে, চলছে, মানে শরীরটা ঠিকঠাক এখন আছে, ওষুধ নিয়ে ভাবি না। একদমই তাই। জয়শ্রীদিকে বলবো, দাদা বলছিল মাঝে মাঝে গ্যাপ যায় চেকআপ, তো সেটা নিয়ে কি মাঝে মাঝে লাগে যে কেন গেলে না, বা একটু না, ও একটু ডক্টর দেখে অ্যাভয়েডই করে। আচ্ছা, ওর 5টা স্টেন্ট বসানো আছে জানো তো, মানে সবকিছুই আছে শরীরে, সব রকম রোগই আছে। তো বলি এবার, ও আমি বুঝতে পারি যে কাজের জন্য এইভাবে যে যাব, এক সপ্তাহ আবার শুটিং এ গ্যাপ হয়ে যাবে, তো অ্যাভয়েড করে, কিন্তু এটা তো করা উচিত না। একদমই তাই। সবার আগে তাহলে দাদা তোমার কাছে যেটা জানবো, যে মনের জোরটা কি সবার আগে দরকার? আমি জানি না কোন, মানে এটা এক একটা মানুষ এক এক রকম ভাবে তৈরি। মানে একটা মানুষ খুব অল্পে ভয় পেয়ে যায়, অনেকের আবার গন্ডারের চামড়া, যেরকম আমার। সো আমার জানতে জানতে বুঝতে বুঝতে সময় লাগে, কিন্তু ওই আর কি, মানে আমার কমিটমেন্ট না, ইফ আই এম কমিটেড, এর মধ্যে আমি যদি 10 দিন বার করে দিই, ইটস নট অনলি অ্যাবাউট আমি গেলে আমি টাকা রয়েছে, সেটা কথা না। কথা হচ্ছে একটা ট্র্যাক চলছে, একটা নতুন সিরিয়াল চলছে, চলে গেলে পরশুরাম যা শুরু হয়েছে, 10 সপ্তাহ ধরে ধরো আমরা নাম্বার 1-এ আছি। রোজ যে আমি শুটিং করি তা বলছি না, কিন্তু যখনই লাগবে আমাকে তো থাকতে হবে, আই হ্যাভ টু বি প্রেজেন্ট। নাহলে যেভাবে ধরো শ্রেয়াশিসবাবু গল্প ভাবছেন, এবার উনি পরে জানতে পারে আরে এ তো নেই, জিৎ মুখার্জি তো নেই, তাহলে কি করবে? একদম। সো ইউ হ্যাভ টু বি রেসপন্সিবল অলসো, ডেফিনেটলি সবটা যদি না করা যায়, অভিনেতা বা অভিনেত্রীকে সবটা মেইনটেইন করতে, ডেফিনেটলি আপনার যারা দর্শক তাদের প্রতি একটা দায়িত্ব আছে, আপনার প্রোডাকশন হাউসের প্রতি একটা দায়িত্ব আছে, এতগুলো কো আর্টিস্ট কাজ করছে তাদের প্রতি একটা দায়িত্ব আছে, সবটা ইউ হ্যাভ টু বি রেসপন্সিবল। এখন দেখবে একটা জিনিস হয়ে গেছে যে ইনস্টাগ্রামে কার কতটা ফলোয়ার্স, তার উপর ডিপেন্ড করে কাজ দেওয়ার একটা ব্যাপার চলে এসেছে, এটা তো এখন খুব হচ্ছে। দেখুন এটা আমি আপনাকে বলি, আমি কাজ কিছু জীবনে করতে পারলাম না, বুম্বাদা দায়ী। আমি কিছু করতে পারলাম না, রজতাবু দায়ী। আমি কিছু করতে পারলাম না, ইনস্টাগ্রাম ফলোয়ার দায়ী। এটা নয়,
সবার কি তাই? না, তো তোমরা তো করছো কাজ। এই কথাগুলো হচ্ছে যারা লুজার্স, আই ডোন্ট টক লাইক এ লুজার। আমাকে মানুষ যথেষ্ট ভালোবাসা দিয়েছে, যথেষ্ট স্থান দিয়েছে। প্রোডাকশন হাউসেস, মানে স্নেহাশিস বাবু বলুন, রানে বলুন, SVF বলুন, ম্যাজিক মোমেন্টস বলুন, সবার সাথে সুশান্ত বলুন, সবার সাথে কাজ করেছি। আমার তো ফলোয়ার দেখে কেউ আমাকে আমার কথা বলছে না। এবার লিডের কথা, তো তৃণা তো অনেক কাজই করেছে। তৃণার আজকে হয়তো আমি জানি না কত মিলিয়ন ভিউ হতে পারে, ফলোয়ার্স হতে পারে। ইন্দ্র বহুদিন ধরে কাজ করেছে এবং মানে অনেকগুলো সুপারহিট শো এর অংশ। আবার অনেক ফলোয়ার্স আছে যারা বাড়িতে বসে আছে। এই যে শায়ক বলে একটি ছেলে আছে, শায়ক, তার হয়তো টেলিভিশনে দরকার নেই, কিন্তু টেলিভিশন থেকে কিন্তু এলো। যেখান থেকে আসুক, আমি জানি না আজকে টেলিভিশন দরকার আছে কিন্তু কি নেই, কিন্তু ওর তো প্রচুর ফলোয়ার্স আছে, কিন্তু কাজ কোথায়? কাজ পাচ্ছে না। পাচ্ছে কি নিচ্ছে না সেটাও আমি জানি না, মানে আমি সেটা নিয়ে কোনো কমেন্ট্রি পাস করছি না। কিন্তু আমার মনে হয় এই যে ফলোয়ার্স দেখে কাস্টিং হয়, এই হয়, এই সবকটাই কিন্তু লুজারদের কথা। যারা কাজ পাচ্ছে না এই অজুহাত দিচ্ছে, এটা আমার মনে হয়। চেষ্টাটা নেই, হতে পারে সেটা। নাই, চেষ্টা নেই, কপাল নেই, কি নেই সেটা আমি জানি। কপালটাকে ম্যাটার করে তুমি কি মনে করো? 100%। ইন্ডাস্ট্রি হচ্ছে 80% কপাল, 20% ইউর হার্ডওয়ার্ক। কপাল হতে হবে। একদমই তাই। তাহলে কাশ্মীরের একটা ব্রাহ্মণ ছেলে সে পশ্চিমবঙ্গের বুকে বসে কাজ করছে, তাই বাংলার কাজ, বাংলার কাজ করছে, সব গর্ব থেকে বড় দিয়ে। ব্যাপার। মানে হ্যাঁ, আমার নট অনলি আমার জন্মভূমি, আমার কর্মভূমি। আমি 8 বছর হয়তো বম্বেতে ছিলাম, কিন্তু সেই বাংলায় ফিরে আসি বারে বার, একদম, তাই না? একদমই তাই। সো ইট ইজ, চেষ্টা করে যাও, বাকিটা তো আছে। বাকিটা কপালের উপর ছাড়তেই হবে। জয়শ্রীদিরও কি একই মতামত? একদম একমত, কপাল ছাড়া কিচ্ছু হয় না। কিছু হয় না, একদম তাই। অনেকটা সময় আমরা একসাথে কাটালাম, বেশ ভালো। মাঝখানে আরিয়াও আমাদের সাথে যোগদান করেছিল। কি বলবে দর্শকদের? ভালো কর্মা, একমাত্র একটাই জিনিস, একদমই তাই। কপাল যেরকম আমরা পাশাপাশি বললাম, হ্যাঁ, তুমি নিজে বুঝবে, একটা মানুষকে বুঝবে তার কত পুরনো বন্ধু, তার বাড়িতে তাদের যে হেল্প করে তারা কত পুরনো, এবং তুমি রোজকারের জীবনে এমন একটা কি সারাদিনে ভালো কাজ করছো, সে মানুষকে সাহায্য করছো না মানুষকে টাকা দিয়ে হেল্প করছো না কি দিয়ে করছো, আমি সেটা নিয়ে কোনো বক্তব্য রাখছি না। কিন্তু অন্য মানুষের জন্য কি তুমি একবারের জন্য ভাবো, নাকি শুধু নিজেরটা নিয়ে ভাবো? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা এমনি সেলফিশ হতে 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 একটা মানে এত ছোট গণ্ডি আমরা করে নিয়েছি, সেটাকে আমি জীবনযাপন বলি না। মানুষের জন্যে আগ বাড়িয়ে ইউ শুড হেল্প পিপল। ইফ ইউ আর ইন আ পজিশন টু হেল্প, হেল্প। নচিদার একটা বিখ্যাত লাইন ছিল, বন্ধু হলেই হাত বাড়ানো যায় না, হাত বাড়ালেই বন্ধু হওয়া যায় না। তো ওটা মাথায় রাখবে। কিছু করো, সারাদিনে এমন কিছু করো যেটা সেলফলেসলি করে, কাউকে বলার দরকার নেই, সেটা খুব ইম্পর্টেন্ট। একদম দিদি, শেষ করবো, কি বলবো দর্শকদের? দর্শকদের এটাই বলবো, আপনারা সবাই খুব ভালো থাকবেন আর পাশে থাকবেন। আপনারা পাশে না থাকলে আমাদের কোনো অস্তিত্ব নেই। একদম তাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।